ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث صدق الله العلي العظيم বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে আলিয়া মাদ্রাসা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের মোহতারাম সভাপতি, জাতীয় ব্যক্তিত্ব, আমাদের সমাজ মুরব্বী হযরত আল্লামা জয়নুল আবেদিন হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট তারকার সম্মেলন, এতগুলো আলেমদের একজন যেখানে যান সেই মজলিস আলোকিত হয়, সেখানে এতগুলো বড় বড় স্কলারের সম্মিলন ঘটেছে, আমি একে সাধুবাদ জানাই। তো সবার নাম বলতে গেলে সময় লেগে যাবে, আমাকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারুণ্যের এবং প্রবীণদের সমন্বিত বিজয়ের পর আজকে এই মনোজ্ঞ অনুষ্ঠান। আপনারা সবাই আজ সকালে রওনা দিয়েছেন, আমি গতকাল সকাল 8টায় রওনা দিয়েছি এই অনুষ্ঠানের জন্য। অতএব অনেকেই বিরক্ত হচ্ছেন, লম্বা সময় বিরক্ত হলে তো আমি হওয়ার কথা ছিল, কি বলেন? আমি আশা করেছিলাম যে যুগ উপযোগী আলেম তৈরিতে আলিয়া মাদ্রাসার অবদান, প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায়, আমরা এখানে যারা উপস্থিত আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে ব্লেম করে যাচ্ছিলাম, তারা রীতিমতো ক্লাস করে না, আন্তরিক নয়, আলেম হচ্ছে না, এই ব্লেমগুলো কিন্তু আমরা করছিলাম। কিন্তু একবারও কি আমরা তাদের কোনো বক্তব্য শুনেছি? আমার মনে হয় এই সেমিনারটা যদি ইন্টারেক্টিভ হতো, যে আমরা বলবো তারা শুনবে, তারা বলবে আমরা শুনবো, তাহলে আমরা বুঝতে পারতাম মূল গল্পটা কোথায়। এই জন্য আমি পরামর্শ দিব, আগামীতে প্রতিটি বিভাগীয় শহরে সেমিনার নয়, একটি করে ওয়ার্কশপ, সেখানে পর্যালোচনা হবে, শিক্ষার্থীরা থাকবে, তাদের গার্জিয়ান থাকবে, শিক্ষাবিদ থাকবে, আলেম থাকবে, শিক্ষক থাকবে, 5 ধরনের স্টেক হোল্ডারদেরকে নিয়ে যদি আমরা ডে লং প্রোগ্রাম করতে পারি, একটি পয়েন্টে পর্যালোচনা করতে পারি, সেই পর্যালোচনাগুলোকে আমরা সামারাইজ করে প্রাথমিক গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়কে ট্র্যাক করে এই মাদ্রাসা শিক্ষার আন্দোলনের সাথে যুক্ত যুবক এবং শিক্ষক সমাজকে একত্রিত করে যদি আমরা একটি জাতীয় সেমিনার করে প্রস্তাব পেশ করতে পারি, আমার মনে হচ্ছে এটি অত্যন্ত ফলপ্রসূ হবে। নতুবা আমরা এখানে কিছু আবেগ সৃষ্টি করলাম, মারহাবা বলল সবাই, মারহাবার মধ্যেই থেকে যাবে, কার্যকর কিছু হবে বলে আমি মনে করি না। এটি হলো আমার প্রথম বক্তব্য। মাদ্রাসা শিক্ষা নিয়ে যে হতাশা ব্যক্ত করা হয়, আশার বাণী শোনানো হয়, এটি যুগ যুগ ধরে ছিল। আল্লামা আবু আমর আল বাহিলি তিনি বহু আগে, 1000 বছর আগে বলছিলেন, আইয়ুহাল কাউমুল্লাযী ফিল মাদ্রাসা কুল্লু মা হাসালতুমুহু ওয়াসওয়াসা। এটি তো অনেক আগেই বলেছেন। ফার্সি শায়ের আল্লামা রুমি যুগেই বলা হয়েছে, ইলমে রাসমি সারবাসার কিল আস্তকাল নাই তো রাজু কাইফিয়াত হাসিল নাহাল তু নাদানি জুজ ইয়াজুজু লা ইয়াজুজ খুদ্দু নাদানি কে হুলি ইয়াজুজ। এগুলো তো অনেক আগেই বলা হয়েছে।
অতএব হতাশা যেমন আছে, আশার বাণীও আমাদের কাছে আছে। তবে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো যে মৌলিক গ্রন্থ এবং আধুনিকতার সংমিশ্রণ, আল জামউ বাইনাল আসওয়ালা ওয়াল মুআসরা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারবার অনেকে বলছিলেন যে আমাদেরকে ক্লাসিক্যাল কিতাবগুলো পড়াতে হবে, আবার কেউ কেউ বলছেন আধুনিকতা। আমার মনে হচ্ছে আমরা এক জায়গায় না থেকে উভয়টার মধ্যে আমাদেরকে যদি সমন্বয় করতে পারি, তাহলে আমার মনে হয় যোগ্য উপযোগী আলেম তৈরি যে কথা বলা হয়েছে সেটি ফলপ্রসূ হবে। কারণ কিতাব ছাড়া আলেম হয় না। আমাদের মুহাদ্দিস সাহেব বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইয়ান্তাযিহু মিনাল ইবাদ। এরপরের লাইন বলা হয়েছে, ওয়ালাকিন ইয়াকবিদু ইলমা বিকবরিল উলামা। মোল্লা আলী কারির কিতাব খুলে দেখেন যে আল্লাহ রসুল যখন এই হাদিসটি বলেছিলেন তখন কোরআনের আয়াতগুলো লেখা হচ্ছিল, আল্লাহ রসুলের এজাজত ক্রমে হাদিস লেখা হচ্ছিল, সহিফা লেখা হচ্ছিল। তাহলে এই কোরআনের নুসখা মাসহাব এবং সহিফায়ে সাদিকা, সহিফায়ে আলীর মতো কিতাব থাকার পরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইবকি আলিমান ইত্তাখাযান নাসু রুসান জুহালা? কেন বললেন? বললেন এই জন্য ওস্তাদের সোহবত ছাড়া কোনোদিন ইলম হাসিল হবে না। কিতাব পড়তে পারবেন, কোরআন যদি আপনি পড়েন তাহলে মোল্লা আলী কারির ভাষায় আপনি হবেন মাসহাফি। আর যদি হাদিস পড়েন ওস্তাদ ছাড়া তাহলে আপনি হবেন সাহিফি, আলেম হবেন না। আলেম হতে হলে ওস্তাদের সান্নিধ্যে যেতে হবে, ওস্তাদের মজলিসে বসতে হবে। সেই জন্য রেগুলার ক্লাসের কথা যে বলা হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। এখন আমরা যদি এই মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করতে যাই, আপনারা অনেকেই জানেন এই মাদ্রাসা এডুকেশনের সাথে আমার সম্পর্ক অনেক পুরাতন। যখন সরকার এই কারিকুলাম ডেভেলপমেন্টের জন্য একটা টেকনিক্যাল কমিটি গঠন করেছিল, আব্দুল মান্নান কি জানি, এরপরে মওদুদ আহমেদ এবং মান্নান ভূঁইয়া সাহেব, মওদুদ আহমদ সাহেব এবং মাওলানা নিজামী সাহেব, তিনজনের নিয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছিল। সেই টেকনিক্যাল কমিটি এক্সপার্ট হিসাবে আমাকে ডাকা হয়েছিল। এর পরবর্তী যে আমরা প্রথম যে সিলেবাসটি করেছিলাম ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে 2007 সালে, দেখেন সেই সিলেবাস আর আজকের সিলেবাস অনেক তফাৎ। ওই সিলেবাসটা আপনার খুলে দেখুন, পর্যালোচনা করুন। আমরা সিলেবাসটা এগুলোর সাথে আমি সরাসরি যুক্ত ছিলাম। তাই যে কথাটি বলা হয়েছে যে মাদ্রাসাকে আধুনিকায়নের যে ধারা এবং এটি ইসলামকে যে বিদায় ধারা, এটি কিন্তু আমরা আলেমরাই করেছি, এটি শিক্ষা বিভাগের লোকেরা করে নাই। এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। তবে আমরা কেন করেছি, এর পিছনে দর্শন কি? এই পিছনের দর্শনটা যদি জানতে হয় তাহলে আলিয়া মাদ্রাসার ইতিহাসে দর্শন জানতে হবে। যেই কথাটি আজকে এখানে প্রবন্ধে আলিয়া মাদ্রাসার যে আলেম তৈরি, এই দেশের শিক্ষার ইতিহাস, মাদ্রাসা শিক্ষার ইতিহাস, এই দেশের প্রাচীন শিক্ষার ইতিহাস, ইসলামী শিক্ষার ইতিহাস, আলী এবং কওমের ইতিহাস ওই শিক্ষার ইতিহাসের সাথে সংযুক্ত হয়েছে। শিক্ষার প্রকৃত ইতিহাস কিন্তু এই ইতিহাস নয়। এবং এই ইতিহাসের মাধ্যমে আমি আজকে একটা আমার পোস্ট আছে যে 26 জন ইংরেজ প্রথম দিকে মাদ্রাসা আলিয়ার প্রিন্সিপাল ছিল। সেই ইংরেজদের তত্ত্বাবধানে পরিচালিত মাদ্রাসাগুলো থেকে আল্লামা বের হয়েছে। আর এখন প্রত্যেকটি মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা, মুন্সি, মৌলভী বের হয় না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা কোথায় গলতটা করলাম? 26 জন ইংরেজ প্রিন্সিপাল, তাদের তত্ত্বাবধানে পরিচালিত একটি মাদ্রাসা যদি এদেশের বিশ্ববিখ্যাত আলেম উপহার দিতে পারে, আজকে স্বাধীন বাংলাদেশের উপযোগী, আমরা কেন সেটি পারছি না? এটি আমাদেরকে গবেষণা করতে হবে। সেই গবেষণা যদি আপনি করেন তাহলে আমাদেরকে আবার চলে যাবে 1971 সালে।
1971 সালে দেশ স্বাধীন হলো, মাদ্রাসাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। উপদেষ্টা হলেন অধ্যাপক আবুল ফজল, যার অনেক লেখা আপনারা পড়েছেন, অত্যন্ত আধুনিক লোক। ইত্তেফাক পত্রিকায় তিনি একটি প্রবন্ধ লিখেছিলেন, মাদ্রাসা শিক্ষা কি শিখেই উঠবে। তিনি আধুনিক, অত্যন্ত প্রগতিশীল লোক। কেমন প্রগতিশীল লোক, যা আপনাকে মানব ধর্ম বই থেকে শোনাই। প্রগতিশীল লোক কেমন? তিনি বলেন যে আমি ওয়াজ মাহফিলে গেলাম, হুজুর ওয়াজ করলেন যে আপনারা দাড়ি রাখবেন, প্রতিটি দাড়ির সাথে 70টা ফেরেশতা থাকে। আমার মনে প্রশ্ন আসলো, একজন আলেমের দাড়ির সাথে এতগুলা ফেরেশতা আল্লাহ তাআলা লাগাবেন, আল্লাহর কি আর কোনো কাজ নেই? নাউজুবিল্লাহ। অর্থাৎ তিনি কত প্রগতিশীল, এই কথাটি আমি আপনাদেরকে বুঝাচ্ছি। সেই লোক মাদ্রাসা শিক্ষা সম্পর্কে কলম ধরেছিল। এই মাদ্রাসা শিক্ষার চরিত্র এবং বৈশিষ্ট্যকে নষ্ট করার জন্য ডক্টর কুদরত খোদার শিক্ষা ব্যবস্থা চালু করা হলো। আজকে দিন পর্যন্ত আমরা যে শিক্ষা ব্যবস্থার ধারা বা ঐতিহ্য ধারণ করে আছি, সেটি কিন্তু লিগেসি অফ দ্য এডুকেশন সিস্টেম অফ ডক্টর কুদরত খোদা। সেই ডক্টর কুদরত খোদার শিক্ষার সেই ধারা থেকে আমরা এখনো বের হতে পারিনি। সেই ডক্টর কুদরত খোদার শিক্ষা ব্যবস্থা, সেটি আমাদেরকে রাশিয়ান এবং ভারতীয় শিক্ষা ব্যবস্থার আদলে একটি শিক্ষা উপহার দিয়েছে। কিন্তু ডক্টর কুদরত খোদা এই কথা মনে রাখা দরকার ছিল, বিশ্বের মধ্যে প্রাচীন এবং বড় বড় অনেকগুলো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ভারতে দেওবন্দ বলেন, সাহারানপুর বলেন, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি বলেন, এইভাবে বড় বড় প্রতিষ্ঠানগুলো কিন্তু সেই সেকুলার ভারতে সেই জিনিসটি তিনি চিন্তা করেন না যে বাংলাদেশের জন্য আমরা যে প্রতিষ্ঠানগুলো করব বড় ইসলামিক, সেই জিনিসটা থেকে তিনি বিচ্যুত হয়েছেন। আর সবচেয়ে বড় যে জিনিসটি হলো, সেটি হলো যে আমাদের কারিকুলামের মধ্যে এমন সব বিষয় ঢুকালেন যেটি আমাদের আদর্শ নাগরিক হওয়ার পথে বিশাল অন্তরায় বলে আমি মনে করি। এই জন্য আমাদের আলিম, এখন বর্তমানে যে বড় আলিম হওয়ার পিছনে বড় প্রতিবন্ধক, তার মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো যে বইগুলো, পাঠ্য বইগুলো। মাদ্রাসার যারা শিক্ষিত তারা মাদ্রাসার বই প্রণয়ন করবে। এক সময় আপনারা দেখেছেন যে আমাদের সময় দাখিলি সাহিত্য ছিল, এখন কিন্তু ক্লাস 1-এ যা পড়ানো হয় মাদ্রাসাতেও তা পড়ানো হয়। মাদ্রাসা শিক্ষা একটি বিশেষায়িত শিক্ষা, মেডিকেল শিক্ষা একটি বিশেষায়িত শিক্ষা, ইঞ্জিনিয়ারিং শিক্ষা একটি বিশেষায়িত শিক্ষা। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোকে যেমনিভাবে সাধারণ কলেজ বানানো হয় না, মেডিকেল কলেজগুলোকে যেমনিভাবে সাধারণ কলেজ বানানো হয় না, তাই বিশেষায়িত আলেম বানানোর প্রতিষ্ঠানগুলোকে এই কলেজ বানানোর পদ্ধতিটাই ছিল ভুল একটি সিদ্ধান্ত। কারণ এটি হলো বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান, এখান থেকে ইসলামিক স্কলার বের হবে, এখান থেকে সাধারণ বড় বড় শিক্ষিত লোক তৈরি করার অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু আমরা মানের নামে করে আমাদের অস্তিত্বকে বিলীন করে ফেলেছি এই মাদ্রাসা শিক্ষাকে আধুনিকতার নামে। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দ্বিতীয় যে বিষয়টি, শিক্ষক নিয়োগের যে পদ্ধতিটা সঠিক ছিল। এর মাধ্যমে এলাকার যে মাস্তানদের টাকা পয়সা নিয়ে নিয়োগ দেওয়ার যে একটি কালচার ছিল, সেখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ হয়েছে। কিন্তু পরীক্ষার যে সিস্টেম, আপনার এই যে বাছাই করার পদ্ধতিটা, এটি ছিল সম্পূর্ণ ভুল। কারণ মাদ্রাসাতে আপনি শিক্ষক নিয়োগ দিবেন, মাদ্রাসাতে শিক্ষক নিয়োগ দিতে হলে মাদ্রাসা শিক্ষায় সে এক্সপার্ট কিনা, আরবিতে এক্সপার্ট কিনা, কোরআন এক্সপার্ট কিনা, হাদিসে এক্সপার্ট কিনা, এই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা না করে প্রাথমিক বাছাইয়ে বিশাল সংখ্যক আলেমকে ঝরিয়ে দেওয়া হয়েছে যারা এখানে শিক্ষকতার যোগ্যতা রাখেন,
কিন্তু পরীক্ষার গ্যারাকলে তারা পড়ে গেছেন। আমরা যারা এক সময় পড়াশোনা করেছি এই গ্যারাকলে ছিল না, দেওবন্দের শিক্ষক ছিলেন, হাটহাজারী মাদ্রাসা থেকে পাশ করা শিক্ষক ছিলেন, আমরাও শিক্ষক ছিলাম। আমি কওমি মাদ্রাসায় শিক্ষকতা করেছি, সরকারি মাদ্রাসায় মুহাদ্দিস ছিলাম, সরকারি মাদ্রাসায় প্রিন্সিপাল ছিলাম। এখানে সবাই পরিচয় করেছে আমি চিটাগাং ইউনিভার্সিটির প্রফেসর, মানে হলো মাদ্রাসার সাথে সম্ভবত আমার সম্পর্ক খুব কম। মনে হয় এখানে যারা আছেন তার থেকে আমারও সম্পর্ক মাদ্রাসার সাথে কোনো অংশে কম নয়। এখন এই যে একটি ধারাকে উপেক্ষা করার ফলে ক্ষতি কি হলো? একদিকে জাতি যোগ্য আলেম তৈরির ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি হলো, দ্বিতীয় ক্ষতি হলো কওমি এবং সরকারি মাদ্রাসার শিক্ষকরা একই টেবিলে বসে আলোচনার সুযোগ পাওয়ার কারণে তাদের মধ্যে বিবাদ এবং দূরত্ব ওখানেই দূর হয়ে যেত। অথচ এখন এই যে বিভেদের দেওয়াল সৃষ্টি হয়েছে, এই প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে আমার মনে হয় এটিও ঠিক নয়। এরপরে সবচেয়ে বড় সমস্যা হলো যে প্রতিটি উপজেলা এবং জেলাতে অসংখ্য বিএড কলেজ আছে, শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। মাদ্রাসা শিক্ষকদের জন্য এই ধরনের শিক্ষক প্রশিক্ষণের কোনো ধরনের ডিগ্রি চালু হয়নি, যেটি চালু হয়েছে শর্ট টার্মের কিছু কোর্স চালু হয়েছে অথবা প্রশিক্ষণ কোর্স চালু হয়েছে। আমার মনে হয় এই বিষয়গুলোর দিকেও আপনাদেরকে দৃষ্টি দিতে হবে। এবং একটু আগে ভাইস চ্যান্সেলর মহোদয় আমার অত্যন্ত ঘনিষ্ঠ, আমরা তার উপরে জুলুম করেছি, আপনারা অনেকে জানেন না। আমরা জোর করে তাকে ভাইস চ্যান্সেলর বানিয়েছি, কারণ আমাদের মতো লোকেরা যেহেতু ওখানে গিয়ে পারবো না, ইয়াং লোকের দরকার। আমরা তাকে জুলুম করেছি। তিনি সর্বশেষ মুহূর্ত পর্যন্ত বলেছেন, স্যার আপনি দেখতে আমি কেন? আমি বললাম নো, ইয়াং লোকের দরকার, কারণ কিছু কাজ করতে হবে। এখানে আমাদের আল্লামা জয়নুল আবদিন সাহেব আসার আগে আমি মনে করছিলাম যে আমি হলাম সিনিয়র মোস্ট বয়সের দিক থেকে, 66 বছর বয়স। এখন উনি আসার পরে এটা মনসুখ হয়ে গেছে, এটা মনসুখ হয়ে গেছে, উনি বয়স্ক এখন আমার থেকেও। তো আমি যেটা মনে করি সেটি হলো এই শিক্ষক প্রশিক্ষণ। আর একটা বিষয় সেটি হলো যে বর্তমানে আমি আপনাদের কাছে পরিসংখ্যানটা তুলে ধরি। সরকারি প্রাইমারি স্কুলের সংখ্যা 65,620টি, হাই স্কুলের সংখ্যা সরকারি 335টি, সরকারি কলেজের সংখ্যা 701টি, সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 53টি, আর সরকারি আলিয়া মাদ্রাসা সর্বসাকুল্যে মাত্র 3টি। বর্তমানে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের ছাত্র জনতা একটা বিজয় নিয়ে এসেছে। সবচাইতে বড় বৈষম্যের শিকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এই বৈষম্যকে উত্তরণ করতে হবে এবং এই উত্তরণের মাধ্যমে আমরা বাংলাদেশে, যে একটু আগে বললেন, বাংলাদেশে আমাদের কোনো মাদ্রাসা ছাত্র জঙ্গি তৎপরতাকে প্রমাণ করতে পারে নাই, দুর্নীতি বলেন তৎপর করতে পারে নাই, কোনো ছাত্রকে সন্ত্রাসী প্রমাণ করতে পারে নাই। প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ এনেছে, বারবার পুলিশ দিয়ে রেড করেছে, কিন্তু গত এক সপ্তাহের মধ্যে পত্রিকায় দেখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় খোলার পরে যেই পরিমাণ অস্ত্র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে বের হয়েছে, আমার মনে হচ্ছে সমস্ত বাংলাদেশের এই যে আপনার রান্নাঘরের দা বটি নিয়ে আসলো এই পরিমাণ হবে না। অতএব আমাদের সবচেয়ে বড় পুঁজি হলো আমাদের নৈতিক দিক আছে, আমাদের সবচেয়ে বড় দিক হলো আমাদের আদর্শ আছে। সেই আদর্শের সাথে যদি আমাদের যোগ্যতাকে শানিত করতে পারি, সম্মিলন ঘটাতে পারি, তাহলে আমরা আগামী দিনের এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি শুকরিয়া এবং ধন্যবাদ জানাই। 1 মিনিট বেশি হয়ে গেছে, তো আমি আপনার ধৈর্য সহকারে শুনেছেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি। আবার বলছি, ছাত্র শিক্ষক স্টেক হোল্ডার সবাইকে নিয়ে হয়তো সেমিনার করবেন, না হলে প্রশ্নমালা তৈরি করে বাংলাদেশের সেরা 10টি প্রতিষ্ঠানের মতামত নিব, একেবারে অবহেলিত 10টি প্রতিষ্ঠানের মতামত নিব, বিভাগীয় শহরের 10টি প্রতিষ্ঠানের মতামত নিব,
আপনার খারাপ রেজাল্টে 10টি প্রতিষ্ঠানের ছাত্রদের মতামত নিব, ভালো রেজাল্টে 10টি প্রতিষ্ঠানের মতামত নেব, আলেম সমাজের 10টি নিব, কওমি মাদ্রাসা থেকে 10টি নেব। এইভাবে করে আমরা মতামতের ভিত্তিতে যদি একটি পরামর্শ ভিত্তিক নীতিমালা তৈরি করতে পারি এবং সেটি ফাইনাল করার সময় প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের তারা প্রতিনিধি আছেন, তাদের উপস্থিতি যদি আমরা পেশ করতে পারি, আশা করি আগামী দিনে বৈষম্যহীন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দেশ এবং জাতির উন্নয়নে অসামান্য অবদান রাখতে সক্ষম হবে। সবাই শেষ শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।